শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন মার্ক। রেজিস্ট্রেশন মার্ক বলতে আমার এখানে এই যে আমরা কাজটা করলাম, এই কাজ করার সময় ধরেন যে এই যে কাজটা করছি এটা বাইরে কিছু সাদা অংশ দেখা যাচ্ছে, তাই না? এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, যখন আমি আমার হচ্ছে এইটার আউটপুট চাবো, তো এই আউটপুটটাই সাদা অংশটা মিলে থাকবে নাকি আমার যতটুকু ডিজাইন আছে অতটুকু অংশ মিলে আমার থাকবে? তো এইটা যদি আমরা কোনো মার্ক করি বা এইভাবে রাখতে চাই, তো এই মার্কটা করতে হবে কাটিং মার্ক দিয়ে। অর্থাৎ আমি যেখানে মার্ক দিব, ধরেন যে আমি এইখানে কেটে ফেলবো, এই বরাবর কেটে ফেলবো, এই বরাবর কেটে ফেলবো, তাহলে আমাকে মার্ক দিতে হবে এই বরাবর, ঠিক আছে? এই বরাবর দিতে হবে। অথবা ধরেন যে আমি কি করব, আমার এই যে এটা A4 সাইজের ফ্লায়ার, ধরেন যে আমার A4 সাইজের পেজটা যতটুকু আমি এই বরাবর কেটে ফেলবো, চারিদিকে একটু সাদা অংশ থাকবে, তখন আমাকে কি করতে হবে, কাটিং মার্কটা দিতে হবে এই বরাবর। এইটা আমরা এখন কিভাবে করতে পারি, ঠিক আছে? এইটা হচ্ছে প্রসেস। যদি আমাদের ডিজাইন যতটুকু ওই অনুযায়ী আমাদেরকে যদি কাটিং মার্ক দিতে হয়, তাহলে আমাদের এখানে হ্যাজার্ড কম হবে, তাহলে আমরা খুব ইজিলি ওটা কাজ করতে পারবো। কিভাবে? এখানে জাস্ট প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে একটা আমরা লেয়ার তৈরি করে ফেলবো, এই লেয়ারটা ডাবল করে ফেলবো, এই লেয়ারটা কি করব, ডাবল করে ফেলবো, ঠিক আছে? একটা লেয়ার দুইটা হয়ে যাবে। আমরা কি করব, এই উপরের লেয়ারটা আপাতত হাইড করে দিব, এই নিচের লেয়ারটা সিলেক্ট করব। নিচের লেয়ারটা সিলেক্ট করার পরে ইফেক্ট, এখান থেকে জাস্ট হচ্ছে ক্রপ মার্ক, তাহলে দেখেন এখানে একটা মার্ক চলে আসতেছে, তাই না? এই যে এখানে একটা মার্ক চলে আসছে, এই যে দাগটা, আমি যদি এখানে স্কেল ফেলাই, আমি যদি এখানে গাইডটা বসাই দিই এই বরাবর, তাহলে দেখা যাচ্ছে আমার ডিজাইনটা যেখানে আছে ওই বরাবর কিন্তু এটা কাটিং হবে, তাই না? এই বরাবর যাচ্ছে। এইদিকে যদি আমি এখানে মার্কটা ফেলাই, এখানে গাইড করি, তাহলে কি দেখা যাচ্ছে এই বরাবর কাটিং হবে। অর্থাৎ আমরা মার্কটা যেখানে দিব সেখানে কাটিংটা হবে। এখন এইটা মানে কাটিং মার্কটা দেওয়া আবার কি হবে, আমার তো এখানে যে ডিজাইনটা সেটা কিন্তু আমি উপরে একটা কপি করে নিয়েছিলাম, তাই না? এখন আমি শুধুমাত্র এখানে কি করতে হবে, এখানে আপনাকে জাস্ট মার্কটা রাখতে হবে, আপনাকে এই ডিজাইনটা রাখা যাবে না, একই ডিজাইন বারবার রাখা যাবে না। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আপনি যেহেতু ক্রপ মার্কটা হচ্ছে একটা ইফেক্ট, যখন আপনি কোনো অবজেক্টের মধ্যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবেন, তাহলে কি করতে হয়, ওটা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে কিন্তু এটা ভাঙা সম্ভব নয়। দেখেন এটা কিন্তু যখন যাচ্ছে সব একসঙ্গে চলে যাচ্ছে, তাই না? তাহলে কি করব, এটাকে আমাদের এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পরে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে আমরা এই জিনিসটাকে তখন মেইন যে ডিজাইনটা সেটাকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? আমি এখান থেকে বোঝার সুবিধার্থে গাইডটাও ডিলিট করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে যেখানে ইয়েটা আছে আমার এই যে মার্কটা আছে, এখন যদি আমি কাটি এই বরাবর, তাহলে এইখান থেকে শুরু করে এই বরাবর কাটিং হয়ে যাবে, তাই না? তার মানে আমার ডিজাইনটা যতদূর অংশ আসে অতটুকু অংশ পর্যন্ত কাটিং হবে। আবার এই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই বরাবর কিন্তু কাটিং হবে। অর্থাৎ একবার এটাকে বলা হচ্ছে ফ্লাশ কাটিং, মানে যদি কোনো আমরা ডিজাইন বরাবর কাটতে চাই ওটাকে ফ্লাশ কাটিং বলা হয়, ঠিক আছে? এখন ফ্লাশ কাটিং ছাড়া, উইদাউট ফ্লাশ কাটিং, যদি আমরা চাই যে আমরা চারিদিকে বর্ডারের মতো সাদা অংশ রাখবো, হ্যাঁ, যেমন আমরা নরমালি অফিসিয়াল কোনো চিঠিপত্র দলিল দপ্তর লেখার জন্য আমরা করি, বা সিভি তৈরি করার সময় যেটা করি, চারিদিকে একটা মার্জিন রেখে দেই, এরকম যদি আমরা কাটিং করতে চাই, তখন আমাদের করতে হবে এই কাটিংটা রাখতে হবে, রাখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তার পূর্বে আমি বলি যে এটা কি করতে হবে, যখন আপনাকে এই যে এটা ডিলিট করে দিবেন, ডিলিট করার পরে এটাকে অবশ্যই ভাবে লক করে রাখতে হবে, মানে এটা আর একবারে যেটা আমার প্রশ্ন ছিল ফিক্সড করতে হবে, হ্যাঁ, এটা নড়াচড়া করবে না, একবার ফিক্সড করে রাখতে হবে। দেন আমার যেটা মেইন ডিজাইন সেটাকে আমাদের এখানে শো করে দিতে হবে। তাহলে কি হবে, যখন আমরা এটা মুভ করব আমার কাটিং মার্কটা কিন্তু মুভ হবে না, নড়াচড়া করে একবারে ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা এখন জানি যে এটা যদি আমরা এইভাবে কাটিং মার্কটা দেই, তাহলে আমাদের একবার ডিজাইন বরাবর কাটিং মার্কটা হবে, তাই না? আচ্ছা, এবার আমরা চাবো করব হলো কি, আমরা স্পেসিফিক ভাবে আমরা হচ্ছে কাস্টমাইজ করে আমরা কাটিং মার্কটা দিব, হ্যাঁ, ঠিক আছে? কাস্টম কাটিং মার্ক আমরা কিভাবে আমরা কাস্টমাইজ করে কাটিং মার্কটা দিতে চাই। এখন বলা হলো আমার পেজটা হচ্ছে এইটা, গোটাটা হচ্ছে আমার পেজ, এই পেজের আমি এই অংশটুকু ছেড়ে দিয়ে এখানে ডিজাইন করছি, ঠিক আছে? এখন আমাকে বলা হলো, আমার ক্লায়েন্ট বলে দিল যে আপনি কি করবেন, আমাকে আমার যাতে ডিজাইনটা আউটপুটের সময় যাতে একবারে আমার যতটুকু পেজ অতটুকু পেজ বরাবর আমার যাতে ডিজাইনটা চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, ডিজাইন আমরা যতটুকু অংশ করছি ওটা ব্যাপার না, কিন্তু আমার পেজ যতটুকু সাইজ আছে ওই বরাবর যাতে আমার ডিজাইনটা চলে আসে, তখন আমাকে কি করতে হবে, এই পেজ বরাবর আমাকে একটা মার্ক করতে হবে। সেটা আমরা কি করব, প্রথমে আমাকে এই যে এই লেয়ারটা আমি এখানে একটা নতুন লেয়ার তৈরি করবো, নতুন লেয়ার তৈরি করার পরে এক্ষেত্রে আমরা এখানে লেয়ারটাকে নিচে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এই লেয়ারটা উপরের লেয়ারটাকে হাইড করে দিব। এবার নিচের যে লেয়ারটা থাকবে, হ্যাঁ, এটা হাইড করে দিতে পারে অথবা লক করে দিলেও হবে। নিচের লেয়ারটা যে থাকবে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা এই বরাবর একটা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে ফেলবো, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলটা এইভাবে তৈরি করলে শুধু হবে না, আমার একবারে এটা দেখা যাবে একবারে
ফুল ইয়ারটাকে আমাদের ভালোভাবে এখানে মিলাই দিতে হবে, নাহলে কিন্তু আপনার যেখানে কাটিং মার্ক দিবেন সেটাই এখানে হয়ে যাবে, তখন কিন্তু আপনার কাজটা ভুল হয়ে যাবে, তাই না? তখন আপনি কি করবেন, এখান থেকে যে কন্ট্রোল ওয়াই অথবা আউটলাইন চাপবেন, আউটলাইন চাপলে কি হবে, এটা পুরো চলে আসবে, লাইনটা চলে আসবে। এবার আপনি জাস্ট একদিক থেকে আপনি লাইনটা মিলাবেন। আরেকটা কাজ আপনাদের শিখাই দেই, এইভাবে সময় কিন্তু অনেকে আপনার এইভাবে হচ্ছে যখন আপনি এটাকে জুম করেন, জুম ইন করেন, জুম আউট করেন, এইটা কিন্তু আপনাদের ভেজাল হয়ে যায়। তা সেটা আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি দেখবেন যে নেভিগেটর একটা প্যালেট আছে, নেভিগেটর প্যালেট এখানে সচল আছে কিনা, এই যে নেভিগেটর প্যালেট, এই নেভিগেটর প্যালেটটা দেখেন, আপনি এখানে ক্লিক করেন, এই যে এই কর্নারে ক্লিক করেন, ঠিক আছে? এখান থেকে মনে করেন যে আপনি পার্সেন্টেজ কমাই দেন, দেখেন 150% হয়ে গেল। এবার আমি এইটাকে হচ্ছে এইখানে নিয়ে যাই, দেখেন এই কর্নারটা চলে আসলো, ঠিক আছে? আমি এইখানে হচ্ছে এইটাকে এই মাঝখানে নিয়ে আসি, তাহলে এই মাঝখানে চলে আসলো। আপনি এইভাবে কাজ করতে পারেন, জুম ইন জুম আউটের ব্যাপারটা, ঠিক আছে? তখন এইভাবে আপনি ধরেন যে এইখানে আপনাকে এইভাবে এটা কি করতে হবে, এই বরাবর এখানে দিতে হবে, এখন পাশেরটাতে দিতে হবে না, তখন এই ঘরটাকে জাস্ট এইভাবে পাশে নিয়ে যাবেন, তাহলে আমরা পাশেরটাও পেয়ে যাবো, ঠিক আছে? এবার আমরা নিচেরটাই দিব না, নিচেরটা আবার এইভাবে নিয়ে আসবো, তাহলে আমরা নিচেরটাও পেয়ে যাবো, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে একবারে সুন্দরভাবে এখানে ফিক্সড করে দিতে হবে, যাতে সুন্দরভাবে এখানে এটা একই রকম থাকে, ঠিক আছে? এভাবে করতে হবে এটা। যা হোক, আমার এখানে আমি সেটা করে ফেলছি, ঠিক আছে? এবার কি করব, আমরা এই যে কন্ট্রোল ওয়াই অর্থাৎ এখান থেকে বের হয়ে আসবো, আমরা আবার পূর্বের অবস্থায় চলে যাবো। করার পর এই যে আমার অবজেক্টটা থাকলো, এই অবজেক্ট বরাবর আমাকে কাটিং মার্কটা দিতে হবে, ইফেক্ট এখান থেকে প্রপার দেওয়ার পরে কি করতে হবে, এটাকে এক্সপ্যান্ড অ্যাবান্স করতে হবে, করার পরে আনগ্রুপ, দেন এটাকে আপনি এই এক্সট্রা এলিমেন্টটাকে ডিলিট করে দিবেন। এবার শুধুমাত্র এখানে মার্কটা থাকবে, এই লেয়ারটাকে জাস্ট লক করে রাখবেন। এবার ডিজাইনটা আমরা শো করবো। এখন যদি আমরা কাটিং করি তাহলে কি হবে, এই বরাবর কাটিং হবে। এখন যদি আমাদের অ্যাক্সেসররা যেভাবে কাটিং মার্ক দিতে বলে, যে আপনি এখান থেকে হলো 5 ইঞ্চি পরিমাণ, সরি 0.5 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে দেন, বা 200 পিক্সেল পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে কাজ করে, হ্যাঁ? তখন কি করতে হবে, যদি 200 পিক্সেল পরিমাণ জায়গা ছেড়ে দিতে বলে, তাহলে আমাকে কি করতে হবে, দুইটা উপায় আছে। একটা হচ্ছে এখান থেকে এই মেইন অবজেক্ট থেকে 200 পিক্সেল আপনাকে অফসেট পার্ট করতে হবে, অথবা কি করতে হবে, এই ডিজাইন বরাবর আপনাকে 200 পিক্সেলের আপনাকে একটা এখানে শেপ বসাতে হবে, হ্যাঁ? এই প্রসেসে আমরা কাটিং মার্কটা পাইলাম। এখন যদি আমাকে নির্দিষ্ট করে বলে দেয় যে এখান থেকে 200 পিক্সেল বা এখান থেকে 300 পিক্সেল বা এখান থেকে হচ্ছে 0.5 ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে আপনি কাটিং মার্কটা করেন, তখন আপনাকে কি করতে হবে, যে মেইন যে এলিমেন্টটা আছে এইটার সাহায্যে, প্রথম পদ্ধতি এটা দেখাচ্ছি, মেইন এলিমেন্টটার সাহায্য নিতে হবে। তো মেইন এলিমেন্টটাকে আমি একটা থেকে আরেকটা করছি, ঠিক আছে? এবার এইটা থেকে আমি আমার অফসেট পাথ করব, ঠিক আছে? এটা কি করব, অবজেক্ট এখান থেকে হচ্ছে পাথ, এখান থেকে হচ্ছে অফসেট পাথ, এই যে দেখেন এখন কত পরিমাণ জায়গা ছেড়ে দিবেন। ধরেন যে আমাকে অ্যাসেসর বলছে আপনি এখান থেকে 50 পিক্সেল পরিমাণ জায়গা ছেড়ে দেন, তাহলে আমাকে কি করতে হবে, এখানে 50 পিক্সেলটা বাড়াইতে হবে। বাড়ানোর পরে যে অবজেক্টটা হবে এই অবজেক্টের মধ্যে আমাকে ক্রপ মার্কটা দিয়ে এই অবজেক্টটাকে ডিলিট করে দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি কি আমরা? আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমার মেইন অবজেক্ট, এইটা হচ্ছে আমার মেইন এলিমেন্ট, মেইন অবজেক্ট, তাই না? এখন আমাকে বলে দেওয়া হলো এখান থেকে আমাকে ক্রপ মার্কটা দিতে হবে 50 পিক্সেল বাইরে, ঠিক আছে? 50 পিক্সেল বাইরে ক্রপ মার্কটা দিতে হবে। তাহলে কি করতে হবে, এইটা থেকে চারিদিকে 50 পিক্সেল পরিমাণ জায়গাটা আমাকে বড় করে নিতে হবে। তো বড় করে নেওয়ার উপায়টা কি কি পদ্ধতিতে আমরা এটা করতে পারি, এটা আমরা কি করব, প্রথমে হচ্ছে একটা আমরা যেহেতু এই লেয়ারের উপরে যাতে কোনো ইফেক্টটা না পড়ে, এই লেয়ারটা আমরা এইভাবে হাইড করে দিব, হ্যাঁ, কপি করে হাইড করে দিব। এবার এই লেয়ারটা নিব, নেওয়ার পরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ নেওয়ার পরে আমাকে অ্যান্সার বলছে যে 50 পিক্সেল, তো আমি কি করব, 50 পিক্সেল এখানে জায়গাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। তাহলে অবশ্যই এখান থেকে 50 পিক্সেল চারিদিকে বেড়ে গেছে, এটা আমরা অবশ্যই শিওর, তাই কি না? এটা সেই ক্ষেত্রে আমাকে আরেকটা জিনিস এখানে করতে হবে। অনেক সময় কি হবে, যদি এখানে অনেক ধরনের এলিমেন্ট থাকে, তখন আমরা যখন অফসেট পাথ করব হয়তো কিছু কিছু জায়গা আমাকে ছেড়ে দিয়ে দিবে, হ্যাঁ, হয়তো অনেক জায়গায় কাজ করবে না বা অন্যভাবে কাজ করবে, ভিতর দিয়ে কাজ করবে। তখন আমরা কি করব, আমাকে এই বরাবর আরেকটা ডিজাইন প্রথমে আগে এই বরাবর নিতে হবে, এই বরাবর একটা আমাকে শেপ নিতে হবে, ঠিক আছে? এই বরাবর আগে একটা শেপ নিতে হবে, এই যে শেপটা নিয়ে নিলাম, এইভাবে নিলাম। নেওয়ার পরে পূর্বের মতো আপনি কি করবেন, যে পূর্বের যেভাবে দেখালাম কন্ট্রোল ওয়াই করে আপনি কি করবেন, একবারে জুম ইন করে এটাকে মিলিয়ে দিবেন। এখন আমি এই যে এইটা নিলাম, আমার তো আর এইটার দরকার নাই, এটা দরকার আছে শুধু রেক্ট্যাঙ্গেলটা থাকলে কাজ হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এই রেক্ট্যাঙ্গেলটাকেই হচ্ছে 50 পিক্সেল আপনি বাড়াই দিবেন চারিদিকে। ক্লিয়ার? যদি 50 পিক্সেল চাই তাহলে 50 পিক্সেল বাড়াই দিবেন, তো 50 পিক্সেল বেড়ে গেল। এখন ভিতরের অবজেক্টটাকে আমরা ডিলিট করে দিব, এইটা তখন মেইন অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন এইটাকে আপনি কি করবেন, ইফেক্ট থেকে ক্রপ মার্ক দিয়ে দিবেন,
ঠিক আছে। তারপর কি করতে হবে, অবজেক্ট এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন আনগ্রুপ, আনগ্রুপ করার পর আমার এই এলিমেন্টটাকে আমরা ডিলিট করে দিব, তারপর এটাকে লক করে দিয়ে এটাকে শো করে দিব। এখন যদি আমরা কাটিং করি তাহলে কি হবে, এখান থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে কিন্তু কাটিংটা হবে। বুঝে গেছে ব্যাপারটা? এখন সেটা তো আমার তো এখানে ডিজাইনটা আর্টবোর্ডের বাইরে আসছে, এটা তো তোমাদের বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, এটা আর্টবোর্ডের বাইরে আসছে। যদি দেখা যায় যে 50 পিক্সেল, অবশ্যই সেখানে আর্টবোর্ড থাকবে। আর্টবোর্ডের বাইরে তো আমাকে কাটতে বলবে না, এখানে আমার কোনো কিছু নাই, তাহলে আমি কাটবো কি? এমনিতে বোঝাই দিলাম, ঠিক আছে। যদি 50 পিক্সেল পরিমাণ জায়গা ছেড়ে দিতে বলে তাহলে এইভাবে, যদি 25 পিক্সেল পরিমাণ জায়গা ছেড়ে দিতে বলে তাহলে ওই যে একই পদ্ধতিতে, ঠিক আছে। তখন তোমার আর্টবোর্ডের মাপটাও বড় হবে। বুঝে গেছে? যদি আমাকে কাস্টমাইজ করতে বলে তাহলে আমরা সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করব। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল এই ব্যাপার। কাটিং মার্কটা আমাদের এখানে হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার একটা ব্যাপার, সেটা হচ্ছে কি, এখানে আমাদের কয় কালার দ্বারা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এটা আমার কিন্তু আমার কালার মোডটা এখানে কিন্তু দেখেন আরজিবি করা আছে, হ্যাঁ। কিন্তু আমি যদি কাজটাকে আমি প্রিন্টে পাঠাই, হ্যাঁ, অনলাইনে আপলোড করলে অবশ্যই আরজিবি দিয়ে করা যাবে, তারা কনভার্ট করে নেবে। এখন যদি আমি লোকাল প্লেসে বা কোথাও আমি এটাকে প্রিন্টে পাঠাই দিই, ফ্রেশে প্রিন্টে পাঠাই দিই, তাহলে অবশ্যই এটাকে সিএমএ কে করা লাগবে। আমি সিএমএ কে নিয়ে কাজ করিনি, তাহলে কি এটাকে সিএমএ কে করা যাবে না? অবশ্যই যাবে। জাস্ট এখান থেকে কি করব, আমরা ফাইলে যাব, ফাইল থেকে এখানে ডকুমেন্ট কালার মোড, এইটাকে জাস্ট সিএমএ কে করে নিতে হবে। তাহলে আমার এখানে কোনো কিছু পরিবর্তন হবে না, জাস্ট শুধু কালার মোডটা পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার? এখন এখানে যে কালার গুলো মিশবে সব হচ্ছে ওই 4টা কালার থেকে মিশবে, CMYK। তো এটা প্রথমে করে নেব। তাহলে এখন এখানে কয়টা কালার আছে? 4টা কালার আছে। কি কি? CMYK। এখন আমাকে এই মার্কটা এখানে দিতে হবে, মানে 4টা কালারের মার্ক দিতে হবে। তাহলে কি করব, প্রথমে লিখবো হলো সি, যেহেতু লেয়ারটা লক আছে আমি অনুভাবে লিখছি সি, একবার লেয়ারটা লক করে দিব, সবগুলো মার্ক দেওয়ার পরে তারপর লেয়ারটা আমরা লক করে দিব, ঠিক আছে। লিখবো হলো CMYK, 4টা লিখলাম। লেখার পরে এটাকে একটু মোটামুটি একবারে বেশি বড় করা যাবে না, এই যে আমি যেরকম রাখলাম এই পেজের জাস্ট নিচে দিতে হবে কাটিং মার্ক বরাবর। কাটিং মার্কটা যেখানে আছে ওই বরাবর আর কি আমাদেরকে এখানে কি করতে হবে, এই কালার মার্কটা দিতে হবে, এইখানে আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এই লেখাটাকে আপনারা একটু গ্যাপ করবেন, কন্ট্রোল টি চাপবেন, চাপার পরে এখানে আমাদের যে লিডিং অপশনটা আছে, ট্র্যাকিং অপশনটা আছে, ট্র্যাকিং অপশনটাকে একটু বাড়াই দিবেন। এটা কি হয়ে যাবে, গ্যাপ গ্যাপ হয়ে যাবে, তাই না? গ্যাপ গ্যাপ হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এখানে আপনি চাইলে এই যে সি কালারটা সরাসরি সি কালার করতে পারেন, মানে সায়ান কালার করতে পারেন। হ্যাঁ, এখান থেকে সিএমওয়াই এইটা হচ্ছে সি, এইভাবে এটা এম, এটা ওয়াই, এটা কে, ঠিক আছে। এটা করতে পারেন। অথবা কি করতে পারেন, আপনি লেখাগুলোকে সবগুলো হচ্ছে সাদা, হ্যাঁ, লেখাগুলোকে সবগুলো সাদা, সাদা করার পরে লেখাটা সাদা হওয়ার পরে আমরা কি করব, এর মধ্যে আমরা একটা করে শেপ দেব, এই যে একটা করে শেপ দিব। তা প্রথম শেপটা দিব হলো সায়ান কালারের। বুঝা গেছে ব্যাপারটা? এইটা আমি এখানে রাখলাম। তারপর শেপটা কি হবে, ম্যাজেন্টা কালারের। তারপর হচ্ছে ইয়েলো কালারের। তারপর হচ্ছে এইভাবে ব্ল্যাক কালার করার পরে এটাকে কি করব, আমরা নিচের দিকে অ্যারেঞ্জ করে দেব, অ্যারেঞ্জ, তারপর হচ্ছে নিচের দিকে এই যে মার্কটা দিলাম, এই মার্কটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এই বরাবর একটা লাইন টানতে হবে, একবারে লাইনটা হচ্ছে আপনাকে একবারে ডিজাইনের শেষ অংশ পর্যন্ত রাখতে হবে, এই পর্যন্ত রাখতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে মার্ক। অথবা যদি এখানে না দেন, যদি মাঝখানে দেন, তাহলে কি করতে হবে, লাইনটাকে জাস্ট দুই দিকে করতে হবে। এই যে আমরা মার্কটা এখানে দিব, একটা লাইন দিতে হবে এখান থেকে শুরু করে এইখানে, আর একটা লাইন দিতে হবে এখান থেকে শুরু করে এইটা, এই। আচ্ছা, এখন এখানে আমার 4 কালারের জন্য এই জিনিসটা আমি কালার মার্কটা এইভাবে করে দিব। এখন দেখা গেল আমি এখানে যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা হচ্ছে 2 কালার। 2 কালার করতে গেলে যদি আমরা সিএমওয়াই কে দিয়ে চিন্তা করি, তাহলে 2 কালার গুলো কিভাবে করতে হবে সেদিন তো আমরা এখানে শিখছি, তাই না? 2 কালার দিয়ে কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে ব্ল্যাকটা বন্ধ করে দিতে হবে। ফার্স্টলি কাজ হচ্ছে ব্ল্যাকটা বন্ধ করে দেওয়া এবং ইয়েলোটা বন্ধ করে দেওয়া। কটা বন্ধ? 2টা। এখন এই 2টা কালার চালু থাকলো, এই 2টা দিয়ে আপনি জয়টা কালার করা যায় আপনি করবেন। ধরেন এইটা করলাম, তারপর হচ্ছে এইটা করলাম, ঠিক আছে। তারপর এসে আমি এইটা করলাম, হ্যাঁ। তারপর ধরুন যে হলো আমি এটা করলাম, এইটা করলাম, মানে এই 2টা দিয়েই আমার যা করা যায় আর কি এখানে আমরা তাই করব, ঠিক আছে। এইভাবে আমরা 2 কালার দিয়ে এখানে কম্বাইনটা করব।
এই দুই কালার দিয়ে আমরা এই শেপগুলো পাইছি। তার মানে এখানে কয় কালার আছে? দুই কালার আছে। তাহলে আমাকে এখানে মার্ক করে দিতে হবে কি এর নিচে, ধরেন যে আমার এটা ডিজাইন, তাহলে এর নিচে আমার মার্ক করে দিতে হবে সি এবং সি আর এম, অর্থাৎ দুই কালার দিয়ে কাজ করতে গেলে কোন কোন কালার লাগে? সি এবং এম লাগে। বুঝা গেছে? তখন কি করতে হবে? ওই যে সি এবং এমটাকে এখানে মাঝখানে বসাইতে হবে, একটাকে সি কালার করে দিতে হবে, এইভাবে একটাকে পুরো সি কালার করে দিতে হবে, আরটাকে এসে এম কালার করে দিতে হবে। ঠিক আছে? এবার দুই দিকে দুইটা এভাবে লাইন টেনে দিতে হবে, এই লাইনটাও যাতে এখানে হচ্ছে যে কোনো একটা কালারের মধ্যে থাকে, দুই কালারের যে কোনো একটা কালারের মধ্যে। লাইনটা আমি ব্ল্যাক দিলাম তাহলে কিন্তু হইলো না। ঠিক আছে? লাইনটাও করতে হবে হয় সি অথবা এম, যে কোনো একটা কালার দিয়ে আমাকে না করতে হবে, যেটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে এদিকের অংশটা এইদিকে বসাইতে হবে। ঠিক এইভাবে এটা ডিজাইন এরিয়া এইখানে গিয়ে মাঝখানে বসবে। তো এইটাকে বলা হচ্ছে কালার মার্ক। এটা হচ্ছে কালার মার্ক। তো এমনি ভাবে যদি আমি তিন কালার করি, তা তিন কালার করলে জাস্ট হচ্ছে কি করতে হবে, এখান থেকে এখানে এই ব্ল্যাকটা বন্ধ থাকবে। তাহলে কি হবে? তিন কালার কাজের জন্য সি এম এবং ওয়াই। তখন আমাকে এখানে কালার মার্ক কি দিতে হবে? সি এম এবং ওয়াই। মনে থাকবে? তাহলে এইভাবে আমরা কালার মার্কটা করে ফেলবো। আর চার কালার করলে তো সি এম ওয়াই কে। আর এক কালারের জন্য কোনো মার্ক করতে হবে না। এক কালার কাজের জন্য শুধুমাত্র এই উপরে তিনটা বন্ধ রাখতে হবে, শুধুমাত্র এইটা দিয়ে কাজ করতে হবে, ব্ল্যাক দিয়ে। আমরা সেদিন প্রেসে গিয়ে বুঝি নাই যে কি করতে হবে। যদি আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে আমরা কোনো ডিজাইন করি, এই ডিজাইনটাকে আমি চাইলে কিন্তু লাল কালার দিয়ে ছাপতে পারবো, কারণ হচ্ছে আমার ডিজাইনটা হবে ব্ল্যাক কালার দিয়ে। কিন্তু যখন মেশিনে কালিটা দিবে, তখন যদি ওখানে কালো জায়গায় লাল কালার দিয়ে দেয়, আমার তো ব্লক তো একটা, আমার শুধু কালারটা দেয় কি জন্য? ব্লকটা তৈরি করার জন্য, তাই না? আমার এখানে এক কালার দিয়ে একটা ব্লকে তৈরি হয়ে যাবে। এখন একটা ধরো যে 1000 আমি ছাপলাম হলো কালো কালার দিয়ে, 1000 ছাপলাম হলো নীল কালার দিয়ে, 1000 ছাপলাম হলো রেড কালার দিয়ে। সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কেন সম্ভব? কারণ হচ্ছে ব্লক তো আমার রেডি আছে, জাস্ট আমি ওখানে যে কালিটা দিব, প্রেসকে যে কালি নির্দেশনা দিব, সেই কালিতেই আমাকে ছাপাই দিবে। ক্লিয়ার? এটা হচ্ছে এক কালারের কাজ। এক কালারের কাজ জন্য অবশ্যই শুধুমাত্র কেটা ব্যবহার করবো। হ্যাঁ, উপরের তিনটা তখন বন্ধ থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা দুই কালারের জন্য পাইলাম সি এবং ওয়াই, তিন কালারের জন্য পাইলাম হলো সি এম ওয়াই, চার কালারের জন্য সি এম ওয়াই কে, এবং এক কালারের জন্য শুধুমাত্র কে। যদি এগুলো আমাদের প্রশ্ন করে পাবো না? অবশ্যই পারবো। যা হোক, আমরা কাটিং মার্কটা শিখেছিলাম। আর এক কালারের জন্য কখনো মার্ক দিতে হয় না, কারণ এক কালারের জন্য ব্লক কিন্তু একটাই হবে, এখানে মার্কের কোনো কারণ নাই। যে ছাপবে সে জানবে যে এখানে একটা কালারই, যে কোনো একটা কালার দিয়ে তখন ছাপবে। তখন হয়তো ক্লায়েন্টের একটু সাহায্য নিবে, যে তখন হয়তো বলবে যে আপনি কোন কালার দিয়ে প্রিন্ট করবেন, নীল কালার দিয়ে প্রিন্ট করবেন নাকি বেগুনি দিয়ে প্রিন্ট করবেন নাকি রেড দিয়ে প্রিন্ট করবেন নাকি ব্ল্যাক দিয়ে প্রিন্ট করবেন। তখন কিন্তু ক্লায়েন্টকে এই কথাটা জিজ্ঞাসা করবে। ঠিক আছে? যে কোনো একটা কালার দিয়ে, অথবা যেরকম আছে সেরকমই প্রিন্ট করবে। তাহলে কি হবে? কালো কালার দিয়েই প্রিন্ট হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমরা চারটা কালার, এখানে কালার মার্ক, তারপর হচ্ছে চারটা কালার সম্পর্কে আমরা কিভাবে এটাকে সেপারেশন করতে হয় সেটা কিন্তু আমরা জেনে ফেললাম। ঠিক আছে? এইভাবে আমরা কালার সেপারেশন গুলো করে ফেলবো। ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন, আপনাদের প্রশ্ন করতে পারে যে কালার সেপারেশনটা কি? এই যে আমি কালারের যে ভাগটা করলাম, এই এক কালার, দুই কালার, তিন কালার, চার কালার, এটাই হচ্ছে কালার সেপারেশন। ক্লিয়ার? এইভাবে আমরা কালার সেপারেশনটা করব। আচ্ছা, এবার যে মার্কটা থাকে সেটা হচ্ছে এই যে আমার ডিজাইনটা, হ্যাঁ, এই ডিজাইনের তো মার্ক আমি এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে? এখন এই ডিজাইনটা করতে হয় কি, এই ডিজাইনটা কিন্তু একটা হচ্ছে ব্লকের মধ্যে আমাদের বসাইতে হয়, তাই না? একটা ব্লকের মধ্যে বসাইতে হয় না? একটা A4 সাইজের প্রেস আমাদের হচ্ছে, আমি ধরেন একটা ব্লকে আমি বসাই দেখাচ্ছি। আমাদের ব্লকের মাপ কত? ব্লকের মাপ হচ্ছে 18/23। আমরা সেদিন শিখছি না? 18/23 ইঞ্চি, তাই কি না? ইঞ্চিতে যাই, আমি এই যে ব্লকটা করে নেই, মানে আর্টবোর্ডটা আমি করে নিব হলো 18/23, এইটা করে নিলাম। আমার ডিজাইন হলো কোনটা? এই যে এইটা, তাই না? আমার ডিজাইন হলো এইটা। হ্যাঁ, কালার মার্ক সব আমি করে ফেললাম। এখন দেখা যাচ্ছে ডিজাইনটা যদি আমি এইভাবে বসাই, 18/23 এই জায়গাটায় বসাই এইভাবে, সরি, তাহলে একটার সঙ্গে এখানে দুইটা বসতেছে? বসতেছে না। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে এইভাবে ঘুরাই দিতে হবে। বুঝে গেছে ব্যাপারটা? আমি এইভাবে এটা ঘুরাই দিব। ঠিক আছে? ঘুরাই দিলেও আমার দুইটা এখানে বসতেছে না, একটাই বসতেছে। তাহলে একটাই রাখতে হবে, মার্ক এইভাবে দিতে হবে। তারপর এটাকে কি করতে হবে? এইভাবে এটাকে আবার নিচে একটা দিতে হবে, জয়টা এখানে এসে ধরবে। আসলে দুইটার বেশি এখানে ধরবে না। ঠিক আছে? তাহলে আমাকে দুইটা রাখতে হবে, এখানে মার্ক সহ রাখতে হবে। হ্যাঁ, 18/23 পেজের মধ্যে আমাদের এখানে দুইটা বসে গেল, দুইটার বেশি কিন্তু বসলো না। হ্যাঁ, দুইটা বসলো না। 18/23 হচ্ছে আমাদের ব্লকের যে মাপটা, প্লেটের যে মাপটা, সেটা হচ্ছে 18/23 ইঞ্চি। বুঝে গেছে ব্যাপারটা? ব্লক যেটা প্লেট আমরা বলি,
প্রেসের ভাষায় যেটাকে আমাদের প্লেট বলা হয়, সেই পেজটা। ঠিক আছে, হ্যাঁ 18/23 এটা হচ্ছে আমাদের ব্লক। এখন ধরা গেল আপনার কাজ, ধরেন যে আপনার কাজের মাপ হচ্ছে এগুলো হচ্ছে আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ধরেন যে কাজের মাপ আপনার হচ্ছে এ4 অর্ধেক, এ4 অর্ধেক হবে। ধরেন যে এদিকে নিলাম আমি 5 ইঞ্চি, এদিকে নিলাম হলো আপনার, আচ্ছা এদিকে 5.5 নিলাম, আর এদিকে নিলাম হলো আপনার যেহেতু 8 না, তাহলে হচ্ছে আমি নিলাম হলো 4.15 নিলাম। ঠিক আছে, এইটা নিলাম। ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, এই যে এই কাজটা আমি নিলাম এখানে। এখন আমি এইটা এখানে বসাবো, দেখেন এইটা আমি এখানে বসাবো, দেখি কোন দিক দিয়ে বসালে এখানে সুন্দরভাবে বসে। এদিকে বসাচ্ছি, হচ্ছে না, কারণ তিনটা একসঙ্গে হচ্ছে না। হচ্ছে কি, জায়গাটা হচ্ছে না। এখন কি করতে হবে, এটাকে আমার অবশ্যই ঘুরাই নিতে হবে। তখন এবার ঘুরাই নিব, ঘুরাই নিয়ে আমি এখানে দেখবো যে বসে কিনা। তখন মানে নির্দ্বিধায় চারটা বসবে, চারটা বসবে। কয়টা বসবে, তিনটা বসবে। চারটা বসে, চারটা বসলে কি করতে হয়, একবারে ফ্লাশ করতে হয় এভাবে। যদি আমি এভাবে ফ্লাশ করি তাহলে কিন্তু চারটা বসবে। এই যে কাটিং করতে কম বেশি আমি এই জায়গাটার মধ্যে আমি তখন মার্কিং করে দিব, কতটুকু জায়গা থাকলো এই জায়গায় তখন আমি মার্কিং করে দিব। এখন এই যে আমার এখানে স্পেসটা, ঠিক আছে, এটা আমি কিভাবে ঠিক করব। হ্যাঁ, এটা আমি কিভাবে ঠিক করব, তখন আমরা অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্টে যাওয়ার পরে এই যে মাঝখানে যে স্পেস গুলো, এটা আমরা কিভাবে ঠিক করব, এই যে হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস করলে মাঝখানের গ্যাপটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এখানে কাটিং মার্ক দিব। ধরেন যে এইটার মাঝ বরাবর কাটিং মার্ক দিব, এইটার ঠিক মাঝ বরাবর। তখন কি করতে হবে, আপনাকে এটা অন্য সিস্টেমে তখন করতে হবে। আপনি জাস্ট হচ্ছে এইটার বরাবর একটা হচ্ছে এইভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করবেন, এইভাবে স্কয়ার একটা শেপ তৈরি করে ফেলবেন। ঠিক আছে, করার পরে এখানে একটা আপনি এইভাবে গাইড দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আমি যে গ্যাপটা রাখবো এদিকে তো গিয়ে ওই গ্যাপটাই থাকবে নাকি, তা এইটা আমি এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর এইখানে আপনাকে একটা দিতে হবে। ধরেন যে এই পরিমাণ আমি জায়গা কি সরি মাঝ বরাবর করতে হবে, তাহলে এটা অর্ধেক করে নিতে হবে, বা মাঝ বরাবর দিলেও হবে। হ্যাঁ, এটার মাঝ বরাবর দিলেও হবে। এখন আমাকে কাটিং মার্কটা দিতে হবে কোথায়, এই বরাবর। ঠিক আছে, তো সেটা আমরা ক্রপ মার্ক দিয়েও করতে পারো, অথবা ম্যানুয়ালিও আমি এটা এইভাবে করতে পারি কিন্তু। ঠিক আছে, আমার এখানে মার্কটা থাকা নিয়ে কথা, তাই কিনা। এইটা হচ্ছে কাটিং মার্ক। এইটা কি হবে, এই পেজটা ঠিক চারিদিকে হবে এই মার্কটা। বুঝতে পারছি কি ব্যাপারটা। তখন কি হবে, আমার যে কাগজটা কাটবে তখন কি হবে, এই পরিমাণ জায়গা ছেড়ে দিয়ে কাটবে। আর যদি ব্যাপারটা এরকম হয়ে যায় যে না আমার যতটুকু ডিজাইন অতটুকু, তাহলে তো এই বরাবর কাটিং মার্ক হবে, একবারে বরাবর। তখন এই সাইডগুলোতে কাটিং মার্ক দিতে হবে। ঠিক আছে, এটা গেল এইভাবে। ঠিক আছে, এবার আপনি প্লেটে আর কি সেটিং করবেন। তাহলে এখানে দেখি কয়টা সেটিং হয় আমাদের। ধরেন যে এখানে 4টা হলো, 8টা হবে কিন্তু। হ্যাঁ, 1/8 এটাকে বলা হয় 1/8 সাইজ, মানে একের ভিতরে 8টা। এই যে 8টা হলো, 8টা হওয়ার পরে একটু জায়গা, অর্থাৎ আমার মাপের একটু মনে হয় কম বেশি হয়েছে, যার কারণে 5.5 ইঞ্চি করা যাবে না, হয়তো 5 ইঞ্চিতে নিতে হবে, তাহলে কিন্তু হয়তো আমার কাজটা সুন্দর হবে। ঠিক আছে, এই যে আমি 8টা করে ফেললাম। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 1/8 যদি আমরা কোনো কাজ করি, তাহলে একটা ব্লকের মধ্যে এইভাবে 8টা আমরা বসাতে পারবো। তখন আবার কাটিং মার্ক গুলো এইভাবে আমাকে ম্যানুয়ালি করতে হবে। আমি যে সিস্টেমে দেখাই দিলাম ওই সিস্টেমে তখন কিন্তু কাটিং মার্ক দেওয়া যাবে না। ক্লিয়ার। করার পরে আমাকে কি করতে হবে, এই প্লেটের নিচে জাস্ট এই যে কাটিং মার্ক যেটা বা রেজিস্ট্রেশন মার্ক যেটা করলাম, এই যে সেটা কিন্তু এই যে বরাবর আমাকে এখানে দিতে হবে। এই যে কালার মার্কটা দিতে হবে এই প্লেটের জাস্ট একবারে কাগজের বাইরে। ঠিক আছে, এটাকে একবারে বাইরে দিতে হবে, আর্টবোর্ডের বাইরে দিতে হবে। হ্যাঁ, আর্টবোর্ডের ভিতরে নয়, আর্টবোর্ডের বাইরে। যখন এটা প্রিন্ট করবে তখন তারা এটা অ্যাডজাস্ট করে নিবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমার কাগজের মাপ কিন্তু কম বেশি হয়ে যাবে। ঠিক আছে, অথবা যদি আমার এখানে জায়গা থেকে যায় তাহলে আমরা ভিতরে দিয়ে দিব। আর যদি জায়গা না থাকে তাহলে আমরা যদি এটা বাইরে দিয়ে দিই কোনো সমস্যা নাই। হ্যাঁ, কালার মার্কটা দিয়ে গেলাম। তাহলে এখানে আমরা মার্ক আমরা দুইটা পেলাম, একটা হলো কাটিং মার্ক, একটা হলো কালার মার্ক, আরেকটা হচ্ছে গ্রিপার মার্ক। আপনার কোনো মানচিত্র ফলো করুন, মানচিত্র যদি আমরা ধরেন যে কোনো একদিকে আমরা দেখতে চাই, কোন দিক থেকে আমরা দেখি, উত্তর দিকটা প্রথমে আমরা বুঝি, মানচিত্রের বুঝি না, ওখানে একটা তীর চিহ্ন দেওয়া থাকে উত্তর। ঠিক আছে, তো এখানেও কিন্তু এই যে প্লেটটা আছে, এই যে প্লেটটার এইটা উপরের দিক হবে নাকি এইটা উপরের দিক হবে, নাকি এইটা হবে নাকি এইটা হবে, সেটা কিন্তু আমাদের বুঝাই দিতে হবে। হ্যাঁ, এখানে আমাদের ডিজাইন দেখে বুঝতে হবে যে কোন দিক দিয়ে ছাপলে আমার একটা জিনিসটা মিলে যাচ্ছে। ধরেন যে আমার উপরের দিক হবে এইটা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে একটা এইভাবে তীর চিহ্ন দিতে হবে, এইভাবে একটা ত্রিভুজ চিহ্ন দিতে হবে।
সে ত্রিভুজ চিহ্নটা অবশ্যই এখানে যে কালার দিয়ে কাজ করছি এই কালারের মধ্যে অবশ্যই থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই ত্রিভুজ চিহ্ন দেওয়ার পরে এখানে লিখতে হবে, নিচে লিখতে হবে জিপি, জিপি অর্থাৎ গ্রিপার, জিপি হচ্ছে গ্রিপারের শর্টকাট। ঠিক আছে, এই যে জিপি এই কথাটা লেখার পরে এটাকে অবশ্যই ক্যাপিটাল করে দিতে হবে এবং এটার স্পেসিংটা কম করে দিতে হবে। এই যে এটা হলো, হওয়ার পরে কি করতে হয়, যে আমরা কালার মার্কে দুই দিকে দুইটা ইয়ে করছি না, দাগ টানছি না, ঠিক একই ভাবে হচ্ছে এইখানে একটা দাগ টানতে হবে, এই দাগটা এই দিকেও টানতে হবে। তাহলে এখন আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের এই যে প্লেটটা তৈরি করলাম বা আমাদের যে ব্লকটা তৈরি করলাম, ব্লকের উপর সাইডটা হচ্ছে এইটা। এইটাকে যদি আমরা ঘুরে, যদি আমার প্লেটের উপর সাইডটা এইটা হয়, ডান দিকের অংশটা হয়, তাহলে কি করবো, এটাকে জাস্ট ঘুরায় এইদিকে দিতে হবে। ঠিক আছে, যদি আমার এইটা উপর দিক হয় তাহলে কি করতে হবে, এইটাকে আমাদের এইভাবে দিতে হবে। আবার যদি এইদিকে হয় তাহলে কি করতে হবে, এইটাকে ঘুরায় এইদিকে দিও। তাহলে এই মার্কটাকে কি বলা হচ্ছে, গ্রিপার মার্ক। তাহলে হচ্ছে কাটিং মার্ক, কালার মার্ক, গ্রিপার মার্ক, এই ওভারঅল মার্কগুলো হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক। সব মার্কগুলো হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক, মানে এখানে আমাদের এই মার্কগুলো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এটা একজন প্রফেশনাল ডিজাইনারের কাজ। কিন্তু আপনারা যেহেতু অ্যাসেসমেন্ট সিস্টেমে কাজ করবেন, হ্যাঁ অ্যাসেসমেন্ট হবে আপনাদের এখানে, মূল্যায়ন হবে, সেক্ষেত্রে যদি আপনাদের প্রশ্নে বলা থাকে, স্পেসিফিক ভাবে বলা থাকে যে আপনাকে গ্রিপার মার্কটা ইউজ করতে হবে, তখন অবশ্যই দিতে হবে। আর যদি বলা না থাকে, যদি রেজিস্ট্রেশন মার্ক যদি বলা থাকে তাহলে সব মার্কগুলো দিতে হবে। আর যদি কাটিং মার্ক বলে তাহলে আপনাকে কাটিং মার্ক দিতে হবে। স্পেসিফিক ভাবে যদি বলে যে কাটিং মার্ক দেন তাহলে কাটিং মার্ক, যদি বলে যে গ্রিপার মার্ক তাহলে গ্রিপার মার্ক, যদি বলে যে কালার মার্ক তখন হলো কালার মার্ক। তিন ধরনের, একটা হচ্ছে আমার এখানে গ্রিপার, একটা হচ্ছে কাটিং, আর একটা হচ্ছে কালার। এই তিনটা মার্ক করে দিলে আমার এখানে আউটপুট কত যে সমস্যা, লেআউট কত যে সমস্যা, এটা কিন্তু আর তার এটা সলিউশন হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনাদের এখানে দিতে না বলে, কোনোটার একটাও না দিতে বলে, তাহলে আপনার উপযোজক এগুলো দিতে যাবেন না। বুঝতে পারছেন, তাহলে কিন্তু আপনাদের ঝামেলা হতে পারে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার স্যাপার। এইভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আমরা যদি প্রফেশনালি কাজ করতে চাই বা লোকাল প্লেস নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে বা প্রেসে কোনো কাজ পাঠাতে চাই, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করে কাজ করতে